বাংলাদেশে গ্যাস সংকট এখন শুধু রান্নাঘর বা শিল্প কারখানার সমস্যা নয়, এটি জাতীয় অর্থনীতিরও বড় চ্যালেঞ্জ। প্রতিদিন হাজার কোটি টাকার উৎপাদন ব্যাহত হচ্ছে, বাড়ছে ব্যয়বহুল এলএনজির উপর নির্ভরতা। অথচ বঙ্গোপসাগরের নীল জলের নিচেই জমে আছে বিশাল গ্যাস ক্ষেত্র। দেশে তীব্র গ্যাস সংকটে আন্দোলন বিশৃঙ্খলা পৌঁছে গেছে সচিবালয়ের গেটে। চরম এই সংকটময় মুহূর্তে যখন গ্যাসের অভাবে কলকারখানাগুলো বন্ধের উপক্রম, হুমকিতে দেশের অর্থনীতি, ঠিক তখনই বঙ্গোপসাগরের তলদেশে চলছে বৈজ্ঞানিক ডাকাতি। অত্যন্ত চতুর কৌশলে পাচার হয়ে যাচ্ছে অতি মূল্যবান প্রাকৃতিক গ্যাস। আর এই বৈজ্ঞানিক চুরির গোপন নকশা ফাঁস করে দিয়েছে চীন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এমন দাবি করে বলা হয়েছে, গত ১৭ বছর ধরে শেখ হাসিনা সরকারের প্রকাশ্য এবং গোপন প্রশ্রয়ে এই বিপুল সম্পদ প্রতিবেশী দেশ নিজের দিকে টেনে নিয়ে গেছে। কিন্তু কিভাবে চোখের সামনে ঘটল এই চুরির ঘটনা? উত্তর লুকিয়ে আছে ২০১২ সালের সমুদ্র জয়ের ঠিক পরের মুহূর্তের এক আত্মঘাতী সিদ্ধান্ত। সমুদ্র জয়ের পরপরই বঙ্গোপসাগরে বেশ কয়েকটি গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া যায়, কিন্তু কোনো প্রকার আন্তর্জাতিক মানপত্র বা যাচাই বাছাই ছাড়াই রহস্যজনকভাবে সেই ব্লকগুলো তুলে দেওয়া হয় ভারতের দুটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ওএনজিসি এবং অয়েল ইন্ডিয়া লিমিটেডের হাতে। এরপর কেটে গেছে দীর্ঘ এক যুগেরও বেশি সময়। বিশ্ববাজারে যখন গ্যাসের জন্য হাহাকার, তখনও ভারতের কোম্পানিগুলো বাংলাদেশের ব্লকগুলো থেকে উল্লেখযোগ্য কোনো উৎপাদন শুরুই করেনি। তারা বছরের পর বছর ফাইল আটকে রেখে পুরো প্রক্রিয়াকে নিষ্ক্রিয় করে রেখেছে। বিশ্লেষকদের মতে এটি কোনো আমলাতান্ত্রিক জটিলতা ছিল না, এটি ছিল দিল্লির একটি সুদূর প্রসারী কৌশল। বাংলাদেশের ব্লকগুলোকে পুরোপুরি অচল করে রাখা, যেন বাংলাদেশ কোনোভাবেই সেখান থেকে গ্যাস তুলতে না পারে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, গ্যাস চুরির এই প্রক্রিয়ায় কাজ করেছে পদার্থবিজ্ঞানের এক চিরন্তন সত্য। তরল বা গ্যাসীয় পদার্থ সবসময় উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে ধাবিত হয়। ভারত বঙ্গোপসাগরে বাংলাদেশের গ্যাস ফিল্ড ঘেঁষে তার নিজস্ব সীমান্তে অত্যন্ত চতুর উপায়ে স্ল্যান্ট ড্রিলিং পদ্ধতিতে কোনাকুনিভাবে পাইপ ঢুকিয়ে দেয় বাংলাদেশের গ্যাস ভাণ্ডারে। সেখান থেকে শক্তিশালী ভ্যাকুয়াম দিয়ে সজোরে গ্যাস বের করে বাংলাদেশের মাটির নিচে একটি কৃত্রিম নিম্নচাপ তৈরি করা হয়। এর ফলেই সূত্র মেনে বাংলাদেশের গ্যাস সীমান্ত পেরিয়ে ছুটে গেছে ভারতের কৃষ্ণ গোদাবরী বেসিনের দিকে। হুবহু এই পদ্ধতিতে ইরাকের রুমাইলা তেল ক্ষেত্র থেকে মাটির নিচ দিয়ে তেল চুরি করেছিল কুয়েত। বঙ্গোপসাগরে ভারতের নিজস্ব ব্লকে দৈনিক উত্তোলন হচ্ছে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস। মিয়ানমারও তাদের সীমান্ত খনি থেকে দৈনিক বিপুল পরিমাণ গ্যাস তুলে রপ্তানি করছে। বিপরীতে নিজস্ব অফশোর ব্লক থেকে কোনো গ্যাস পাচ্ছে না বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশে প্রতিদিন গ্যাসের আনুমানিক মোট চাহিদা প্রায় ৩৮০০ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে দেশীয় স্থলভাগের খনিগুলো থেকে মাত্র ১৮৫০ থেকে ২১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে। এই সুবিশাল ঘাটতি পূরণে উচ্চ মূল্যে আমদানিকৃত এলএনজি থেকে দৈনিক আরও ১০০০ থেকে ১০৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করা হচ্ছে। তবে বিপুল পরিমাণ ডলার খরচ করে এলএনজি আমদানির পরও প্রতিদিন দেশের সামগ্রিক জ্বালানি খাতে প্রায় ৯০০ থেকে ১০০০ মিলিয়ন ঘনফুট তীব্র প্রকৃত ঘাটতি থেকে যাচ্ছে। অর্থাৎ যদি বাংলাদেশ নিজের সমুদ্র সীমা থেকে প্রতিবেশী দেশগুলোর সমপরিমাণ বা ন্যূনতম ১০০০ মিলিয়ন ঘনফুট গ্যাস বের করতে পারে, তবে দেশের অভ্যন্তরীণ গ্যাস ঘাটতির সম্পূর্ণ সমাধান করে এলএনজি আমদানি শূন্যে নামিয়ে আনা সম্ভব। সমুদ্রের গ্যাস তুলতে না পারায় বাধ্য হয়ে বিশাল অঙ্কের বৈদেশিক মুদ্রা ব্যয় করে এলএনজি আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। ২০১৮ থেকে ২০২৪ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১.৫ ট্রিলিয়ন টাকা মূল্যের এলএনজি আমদানি করেছে, যা ২০২৪-২৫ জাতীয় বাজেটের প্রায় ১৮.৮২% সমান। একদিকে দেশের কলকারখানাগুলো গ্যাসের অভাবে বন্ধের ঝুঁকিতে, অন্যদিকে প্রতিবেশী দেশের বৈজ্ঞানিক চুরির গোপন সুড়ঙ্গ, বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার ওপর প্রকাশ্য আঘাত। এই চক্র থেকে বের হওয়ার সময় এখনই। তারেক রহমান সরকার কি পারবে ভারতের পাতা বৈজ্ঞানিক চুরির সুড়ঙ্গ পথ চিরতরে বন্ধ করতে?